আচ্ছা, আমরা লাস্টে যে অংশটুকু পর্যন্ত দেখেছিলাম এই পর্যন্ত অ্যাপিয়ারেন্সে হেডার পর্যন্ত গিয়েছিলাম, তাই না? এরপর আসি এডিটর। এটা অ্যাকচুয়ালি টেমপ্লেটের অংশ। আপনারা যদি এই এডিটর বিষয়টাতে যান, তার আগে একটা জিনিস বলে নেই, সৈকত না উইজার্ড নিয়ে একটু কথা বলতে বলেছে। উইজার্ডগুলো আমরা কিভাবে প্লেস করব, এটা অ্যাকচুয়ালি টোটালি নির্ভর করছে টেমপ্লেটের ওপরে। টেমপ্লেটে কতগুলো পজিশন আছে, ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের যে পজিশনগুলো সেটা দেখা যায় উইজার্ড এরিয়া থেকে। আমাদের এখানে মেন উইজার্ড এরিয়া আছে, এটা অ্যাকচুয়ালি ফুটার। এই পার্টিকুলার টেমপ্লেট আমি যেটা 2013 ইউজ করছি পার্টিকুলার টেমপ্লেটে, এটা হচ্ছে মেইন এরিয়া। আর সেকেন্ডারি উইজার্ড এরিয়াটা হচ্ছে যে রাইট সাইড পোর্শনটা, রাইট? তো আমরা যদি অ্যাডমিন প্যানেলটাতে যাই, একটু খেয়াল করেন সেকেন্ডারি উইজার্ড এরিয়াতে আমরা কি দিয়েছি, ক্যালেন্ডার আর কাস্টম মেনু, সেটা চলে আসে। আর মেন উইজার্ড এরিয়াতে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস আর আর্কাইভ দেওয়া আছে। আমি যদি মনে করেন ক্যাটাগরিটা এই যে ইয়েতে দিয়ে দেই, আমি যদি এখান থেকে ক্যাটাগরি দেখেন তুলছি সে নিচে নেমে চলে যাচ্ছে অটোমেটিক, আমার কিন্তু অর্ডারিং করতে হচ্ছে না। তার মানে আমি যখন ক্যাটাগরিটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ক্যাটাগরিজ লিখে আমি যখন সেভ করলাম, এটা অ্যাকচুয়ালি আমার টেমপ্লেটের মেইন যে এরিয়াটা, মেইন এরিয়া বলতে আমরা নর্মালি বোঝাচ্ছি ফুটারটাকে। এই যে ক্যাটাগরিজগুলো চলে আসে এখানে, বুঝতে পেরেছেন? উনি বলছিলেন যে উইজার্ডগুলো কীভাবে আমরা প্লেস করতে পারি। আমার পজিশন কয়টা? মাত্র দুইটা, ফুটার একটা পজিশন আর সাইড বার একটা পজিশন। আর এই জায়গাটা ফিক্সড, মেনুর এই পজিশনটা, এটা পেজেসের জন্য, পেজেস লোকেশনটা আমার ফিক্সড। সো উইজার্ড আমরা যদি মনে করি যে আমার আরও কিছু উইজার্ড আছে, আমি সাইড বারে দিব। মনে করেন একটা উইজার্ড আরএসএস, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনেক সময় প্রয়োজন পড়ে। আমি আরএসএসটাকে যদি দিতে চাই, এবং আরএসএস এন্টার দ্য আরএসএস ফিড ইউআরএল হেয়ার, গিভ দ্য ফিড টাইটেল হেয়ার, রাইট? আরএসএস বলতে নর্মালি আমরা কি বুঝি? রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। না, আরএসএস এর কারণে এসইও সমস্যা হয় না, বরঞ্চ এর জন্য কিছু অ্যাডভান্টেজও পাওয়া যায়, ঠিক আছে? এসইওতে অ্যাডভান্টেজও পাওয়া যায়, পেজ র্যাঙ্কটা বাড়ে। হ্যাঁ, পেজ র্যাঙ্কটা বাড়ে। ইরিলিভেন্ট যদি আরএসএস হয় সেক্ষেত্রে সমস্যা হয়। কন্টেন্টের সাথে যদি সঙ্গতিপূর্ণ আরএসএস হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাওয়া যায়। লাইক আপনার সাইটটা হচ্ছে ট্রেনিংয়ের, বাট আপনি দিয়ে রেখেছেন স্পোর্টসের আরএসএস। আমরা সাইটটা ট্রেনিংয়ের, আপনি আরএসএসটা দেবেন ট্রেনিং স্পোর্টস রিলেটেড। আপনার সাইটটা ট্রেনিংয়ের, আপনি আরএসএস দেবেন ট্রেনিং রিলেটেড, তাহলে কোনো প্রবলেম হবে না, বরঞ্চ উপকার হবে। তো আরএসএস বলতে বোঝায় রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। আর এই সিন্ডিকেশনটা কার? অন্য কারো একজনের ইনফরমেশন আপনার সাইটের একটা পার্টিকুলার লোকেশনে এসে ডিসপ্লে করবে। আপনি যেখানে ডিসপ্লে করাতে চাইবেন ঠিক সেই জায়গাটাতেই এসে ডিসপ্লে করাবে এই উইজার্ডের মাধ্যমে। সো উইজার্ডটার নাম কি বলছি? আরএসএস। আর প্লেস করছি কোথায়? সেকেন্ডারি এরিয়াতে। সো আরএসএসটা আমি যদি খোঁজ করে বের করে নিয়ে আসি, আমাদেরটা তো ব্লগ আরএসএস ইউআরএল। ব্লগ আরএসএস ইউআরএল আমি যদি খুঁজি, ইউআরএল তো এখান থেকে পাচ্ছি না ব্লগের, কোনো একটা পার্টিকুলার ব্লগের আরএসএস ফিড ইউআরএল। আচ্ছা, আমি কোনো একটা নিউজ সাইটে যাই, ESPN
blog feed URL. RSS Spain, ESPN, FC RSS feed, RSS cricket RSS feed from Creek Info. ঠিক আছে, এই যে ক্রিকেট RSS feed, লাইক আমি যদি এখান থেকে ক্রিকেট RSS feedটা নিয়ে আসি, এই ইউআরএলটাতে যদি যাই, এখানে কিছু RSS feed ইউআরএল কিন্তু আছে। আমি যদি নিউজ বলি বাংলাদেশ পাকিস্তান অথবা অস্ট্রেলিয়া আর বাংলাদেশি নিউজ, সো আমি বাংলাদেশের RSS feed বলছি, এটা হচ্ছে তার ইউআরএল। এই ইউআরএলটা যদি আমি কপি করি, ঠিক আছে, RSS feed বাংলাদেশ মানে ESPN এ ক্রিক ইনফোতে যে বাংলাদেশি নিউজগুলো যায়, সেই নিউজগুলো যদি আমি আমার সাইটে ডিসপ্লে করাতে চাই, সেই ক্ষেত্রে আমি ইউআরএলটা নিয়ে আসি এবং আমি আমার ওয়ার্ডপ্রেসের এখানে ইউআরএল এনে বসিয়ে দিচ্ছি। ইউআরএলটা বসালাম, এরপর এখানে আমি যদি সিম্পলি RSSই বলি, ডিসপ্লে আইটেম কন্টেন্ট, ডিসপ্লে আইটেম অথর ইফ অ্যাভেলেবেল, ডিসপ্লে আইটেম ডেট, আমি ডেটটাও বলে দিলাম, দুইটা ডিসপ্লে করে সেভ করে দিচ্ছি। এবার লোড দিয়ে দেখি যে আমাদের RSS নিউজগুলো আসলো কিনা, বাংলাদেশি নিউজ। এই যে দেখেন RSS এর মধ্যে লিটন, মুস্তাফিজ, টার্গেট, মেড ইন ODI ক্যাপস, এটা RSS চলে আসছে, কিন্তু ESPN ক্রিক ইনফো থেকে নিয়ে আসছে। নাম্বার অফ যতগুলো পেয়েছে, এখানে লিমিট কিন্তু নেই, বাট আমরা যদি দেখি আমাদের এখানে লিমিট দেওয়ার স্কোপ আছে কিনা, যে 10 বলা হচ্ছে, আমি যদি বলি যে 10 না, আমি দেখাবো হচ্ছে 3, ঠিক আছে। হাউ মেনি আইটেমস উড লাইক টু বি টু ডিসপ্লে, আমি 3 বলছি, সেভ করে দিলাম। আমার এখানে RSSটা এসে ডিসপ্লে করছে 3টা। এই RSSটা কার, দেখেন 3টা নিউজ এসে ডিসপ্লে করছে। আমি বোঝাতে পেরেছি, 3টা নিউজ। RSSটা কপি করব কিভাবে, আমি সার্চ দিয়েছি ESPN ব্লগ RSS URL, ESPN ব্লগ ফিড URL, আমি গিয়েছি হচ্ছে RSS ক্রিকেট RSS ফিড ফ্রম ক্রিক ইনফো, ক্রিক ইনফো ওয়েবসাইট থেকে। সো এখান থেকে আমি যখন ভিজিট করেছি, এই পেজটার মধ্যে অনেকগুলো দেশের ফিড নিউজ আছে। এই যে টপ প্লেয়ার্স, এদের নিউজ আছে, সিরিজ, এই নিউজগুলো আছে, কান্ট্রিজ আছে। আমি বাংলাদেশের ওপরে ক্লিক করেছি, বাংলাদেশের ওপরে ক্লিক করার পর এই যে ইউআরএলটা পাচ্ছেন, এটা বাংলাদেশের ফিড ইউআরএল। কিরকম আসছে একটু দেখি। বাংলাদেশের উপর প্রেস করেন, এইটাই না, সমস্যা নেই, এই উপরের ইউআরএলটা কপি করো, ওখানে বসিয়ে দেন।
হয়েছে? আসছে না সবার? আপনার আসছে? ESPN ওয়েবসাইট এখান থেকে না, যদি আরএসএসটা নিতে চান এখান থেকে নিতে বাংলাদেশের উপরে প্রেস করেন, উপরে ক্লিক করেছেন, যেখানে ক্লিক করেছেন এটা কপি করেন, কন্ট্রোল সি, আপনার ইয়েতে এসে বসিয়ে দেন, এটি রিমুভ করে দেন। ঠিক আছে, সেভ করেন, এটাতে চলে যাচ্ছে তোমার কন্টেন্টে যান, ওয়েবসাইটে যান, কোথায় লিখিয়েছেন না, অবশ্যই থাকবে। যদি আপনি ওই ESPN থেকে ক্রিক ইনফো ESPN থেকে ESPN ক্রিক ইনফো থেকে পেতে চান, ওভাবেই পাবেন। উইজার্ড এরিয়াটা বোঝা গেছে? যে টেমপ্লেটে যত এরিয়া থাকবে ওই এরিয়াগুলোতে আমরা উইজার্ড বসাতে পারবো। এখন অ্যাপিয়ারেন্স সেগমেন্টে যে জায়গাটা বাকি আছে সেটা হচ্ছে এডিটর পোর্শনটা। এডিটর পোর্শনটাতে যদি আমরা একটু যাই, এডিটরে সরাসরি আসলে যে পেজটাতে আসে একটা জিনিস খেয়াল করেন, আমি অ্যাপিয়ারেন্সের এডিটরে প্রেস করেছি, এডিটরে প্রেস করলে যে অংশটাতে যায় সেটা হচ্ছে ওই টেমপ্লেটের সিএসএস আর এই যে রাইট সাইডে যে অংশটা দেখছেন এই টেমপ্লেটের ভেতরে যত ফাইল আছে সবগুলো ফাইল এখানে দেখা যাচ্ছে, রাইট? সো আমরা যদি আমাদের টেমপ্লেটটাকে এডিট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এই এখানে এসে এডিটরে এসে। আবার আমরা যদি
ডিরেক্ট কোড এডিটরে যাই, লাইক নেটবিনস বা অন্যান্য কিছু ইউজ করে যদি আমরা এডিটিং করতে চাই সেটাও কিন্তু করতে পারি। তো আমরা যদি ছোট ছোট কিছু এডিটিং এখান থেকে করতে চাই, মনে করেন যে আমাদের এখানে বেশ কিছু ক্লাস কিন্তু লেখা আছে, এই যে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ঠিক আছে। বডির এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এইটাকে অফ করে রেখে, বডির এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ করে রেখে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কালার আমি বলছি গ্রে সেমিকোলন। বডি যে সিএসএসটা আছে, বডি বলতে আমি বোঝাচ্ছি আমাদের এই সাইটটার ব্যাকগ্রাউন্ড। বডি ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে? ডিফল্ট হোয়াইট না, আমি ওখানে গ্রে দিয়ে দিয়েছি। এখন চেক করি যে আমার বডিটাতে গ্রে দেওয়াতে, এখান থেকে গ্রে দিয়েছি, স্টাইলে আপডেট করি, আপডেট হয়েছে, সিএসএসটা আপডেট হয়েছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং লোড দেই, একটু চেক করি, বডিটা ক্লাস হিসেবে কি লিখেছি? ও টেক্সট কালার গ্রে আর কি। টেক্সটের কালারগুলো একটু খেয়াল করেন, টেক্সটের কালারগুলো, এই যে টেক্সটের কালারগুলো কি গ্রে হয়ে গেছে না? টেক্সটের এই কালারগুলো গ্রে হয়েছে। আমি যদি এখানে একটা স্পেসিফিক ক্লাস লিখি, কালার বলতে শুধু টেক্সটের কালার বোঝায়। আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, আমি জাস্ট এটা যে চেঞ্জ করা যায় সেটা বোঝানোর জন্য বলছি। আমি ব্লু, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিচ্ছি, আপডেট। বডি একটা কমন জিনিস, কমন সিএসএস, সো এটা দিয়ে দেখানোটা অনেক ইজি। সো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু বলেছি, বডি ব্যাকগ্রাউন্ড। কই ব্লু কাজ করে নাই, ব্যাকগ্রাউন্ড আমাদের স্পেলিং ঠিক আছে কিনা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাওয়ার কথা, আবার অন্য কোথাও থেকে হয়তো ওভাররাইট হচ্ছে, সেটা আবার একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ আসছে কিনা। এডিটরটা সেভ করবেন কিভাবে? দাঁড়ান, ঠিকই তো আছে। ব্যাকগ্রাউন্ড কালার নিচে দেখেন একটা বাটন আছে, এই যে আপডেট ফাইল, এটা দিয়ে সেভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিয়েছি? রেড।
চেক করে দেখি, এবার আপডেট করি। হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড, কিন্তু আসে নাই। আচ্ছা, অন্য কোথাও থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভাররাইট হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করতে পারি। বডি, ব্যাকগ্রাউন্ড, ভিজিটেড, অ্যাড্রেস, এভিআর, স্ট্রং, প্যারা, ব্ল্যাক কোট, বিফোর, ব্ল্যাক কোট, সবগুলো ট্যাগের নামে সিএসএস লেখা আছে। ক্যাপশন, টিএইচ, টিডি, সবার জন্য ক্লাস লেখা আছে। তাই সাইট, এই যে সাইটের ব্যাকগ্রাউন্ড কালার এখানে আবার ওভাররাইট হয়েছে, খেয়াল করেছেন? যে হোয়াইট সাইটের ব্যাকগ্রাউন্ড কালার সার্চ দেন, SITE, সাইট মেইন, সাইট বার, সাইটের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে। আমি যদি এখানে, পেয়েছেন তো, আপডেট করি, আমি যদি এটাতে আপডেট করি, নিচে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম যে বডিতে আমরা কিন্তু চাইলেই কি করতে পারি, যে কোনো জায়গাতেই এখান থেকে আমরা সিএসএস চেঞ্জ করে করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারি। আমাদের টেমপ্লেটের একটু যদি আমরা দেখি, যে টেমপ্লেটের অ্যাডমিন প্যানেলে কোথাও কোনো সিগনেচার আছে কিনা, এই যে পাওয়ার্ড বাই wordpress.org, যে এই কথাটুকু যদি আমি তুলতে চাই, যেহেতু ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট, এখানে এটা তুলে ফেলাটা কিন্তু কখনো কখনো ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। একদম ফুটারে এডিটরের কাজ একটু দেখছি, আমরা পরবর্তীতে যখন টেমপ্লেট তৈরি করব তখনও কিন্তু এডিটরের অপশনগুলো আসবে আর কি। হ্যাঁ, তো এখন আমি যদি এডিটরের ওই পার্টটার কাজ করতে চাই, এই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই কথাটা যদি আমি তুলে ফেলতে চাই, একটা তো গেল সিএসএস এর এন্ড থেকে, যে আমি সিএসএস এখান থেকে চেঞ্জ করে করে আমি আমার ফ্রন্ট এন্ড সাইডে চেঞ্জ আনতে পারি। এখানকার জন্য মেন পিএসপি মানে মেন ফাইল যেটা হচ্ছে index.html নামে একটা ফাইল আছে, সরি index.php নামে একটা ফাইল আছে। কই সেটা, বা টেমপ্লেট কোথায় আছে, এই যে মেইন ইন্ডেক্স টেমপ্লেট, এই যে index.php, হ্যাঁ মেইন index.php, এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর যখন আমরা এখানে এসেছি একদম নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকে কিন্তু ওই লেখাটা নেই, পাওয়ার্ড বাই লেখাটা কি আছে? হ্যাঁ, প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এই লেখাটা কি আছে? এখানে কিন্তু দেখা যাচ্ছে না, বাট নিচে কি দেওয়া আছে, গেট করা আছে কাকে? ফুটারকে। তাহলে আমার রাইট সাইডে ফুটার আছে, একটা জিনিস খেয়াল করেন, কোথায় যেন আমার ফুটার আছে, এই যে ফুটারে যদি যাই, তাহলে ফুটারের ভেতরে কোথাও হয়তো লেখা আছে, এই যে এখানে লেখা আছে, কই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, আর অ্যাড্রেসটা দেওয়া আছে wordpress.org। আমি যদি এটা চেঞ্জ করি, talhatraining.com, দেখি তালহা ট্রেনিং লিখি, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডপ্রেস থিমটা থাকে না চলে যায়, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এটা কিন্তু একদম সরাসরি গায়েব হয়ে যায়। একটু চেক করি, এখনো আছে,
এই যে চলে আসে, রাইট? আমি কিন্তু চেঞ্জ করতে পারছি। সো এই যে এডিটর যে ফাইলটা, এডিটরের মাধ্যমে আমরা কি করতে শিখলাম। আপনারা তাহলে ভিন্ন আরেকটা টেমপ্লেট নেন। আমি 2013 নিয়েছি না, 2014 নামে আরেকটা টেমপ্লেট আছে, 2015 নামে আরেকটা টেমপ্লেট আছে। সো আমি বডির কালার চেঞ্জ করে দেখিয়েছি আর ফুটারের এই পাওয়ার্ড বাই অপশনটা চেঞ্জ করে দেখিয়েছি। এটা একটু চেঞ্জ করেন। ভিন্ন আরেকটা টেমপ্লেটে হ্যাঁ, ভিন্ন আরো একটা টেমপ্লেটের। ক্লাসটা মিস করেছেন তো? আচ্ছা, আমরা কিন্তু কাস্টমাইজেশনের শেষের দিকে চলে আসছি। একদিনে তো এ পর্যন্ত হয়েছিল, তাই না? তারপর লাস্ট ডেতে আমরা অ্যাপিয়ারেন্সে থিম, কাস্টমাইজ, উইজার্ড, মেনু, হেডার, আজকে এখন পর্যন্ত এডিটর দেখছি। ঠিক আছে, এখন আলোচনা হচ্ছে এডিটর নিয়ে। ভিডিওটা কালেক্ট করবেন, তারপরে হচ্ছে থরলি দেখবেন, দেখে দেখে করে ফেলবেন। আর কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। ইমেল ইমেলটা পেয়েছি, ওটা আমি দেখেছি, বাট ইমেলটা এখনো খুলে ঠিক মতো সেট আপ করা হয়নি। কোন ভার্সনে? 4 এর। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, আমি আজকে এডিটর সেগমেন্টে দুইটা জিনিস দেখালাম। দুইটা জিনিসের মধ্যে ফার্স্টেই আমি এডিটর থেকে সিএসএস এর মাধ্যমে আমরা আমাদের ফন্ট এন্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছিলাম, টেক্সটের কালারটা চেঞ্জ করেছিলাম, তাই না? এটা আমরা করতে পারি। অ্যাকচুয়ালি সিএসএস আমরা এডিট করে আমাদের সাইটে চেঞ্জ আমি নিয়ে আসতে পারি, সেটা বোঝানোর চেষ্টা করছি। আর আমরা টেমপ্লেট থেকে টেমপ্লেটের একদম নিচে লেখা ছিল পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, সেটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, রাইট?
আমি যদি ডিফারেন্ট আরেকটা টেমপ্লেটে যাই, আমি বলছি আমাদের আরও একটা টেমপ্লেট, আমরা যদি 2014 ইউজ করি, আমাদের আরও একটা টেমপ্লেট কোনটা ছিল 2014, ভিন্ন একটা টেমপ্লেটে যাচ্ছি। এই টেমপ্লেটটা আমরা ডিফল্ট করেছি 2014টা বেসিক টেমপ্লেট, যেটা ভেরি সিম্পল টেমপ্লেট যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের লেফট সাইড বারে যে বিষয়গুলো আছে, রাইট বারের গুলোতে আমাদের এটা চলে আসছে, ফিডগুলো আরএসএস ফিডগুলো দেখা যাচ্ছে। নিচে ফুটারে এসে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস কথাটা আসছে। আবার বডি এরিয়া, রাইট? সো এই বডিতে কিছু বিষয় আছে। আমি চাচ্ছি, আমি যদি চাই যে আমি লেখাগুলো যদি চেঞ্জ করে দিতে চাই, সিএসএস এর ফন্টের ফ্যামিলি ডিফারেন্ট করে দিতে চাই, অথবা আমি এটা ডিফারেন্ট লুকে নিয়ে আসতে চাই, আমি সিএসএস চেঞ্জ করে আমার এই ব্ল্যাকিশ কথাগুলো মানে কালারটা আমি উঠিয়ে ডিফারেন্ট কোনো কালার দিতে চাই, সবই পসিবল। কোথায় আমাকে যেতে হবে? কোথায়? অ্যাডমিন প্যানেলে। এক্ষেত্রে আমাদের জানতে হবে সিএসএস এবং আমাদের যেতে হবে এডিটরে, অ্যাপিয়ারেন্সের এডিটরে। ঠিক আছে, এবার আমরা এডিটরটাতে গিয়ে যে কাজটা করার চেষ্টা করব, যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা সার্চ করব ফার্স্ট যে কোথায় আমাদের এই চেঞ্জটা নিয়ে আসতে হবে। বেসিক্যালি বডিতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে না, তাই না? বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার থাকে না। সাইট নামে একটা সিএসএস থাকে, সাইট নামে একটা সিএসএস থাকে। এই যে সাইট কন্টেন্ট, ব্ল্যাক কোড, সাইট কন্টেন্ট, এই যে সাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া আছে? হোয়াইট, তাই না? আমি যদি হোয়াইটের জায়গায় আমি এর কালার কোড একটু চেঞ্জ করে দেই, F0, হ্যাঁ ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট কালার কোড, এটা একেবারে হোয়াইট না, রাইট? সো আমি যদি চেক করি যে আমাদের ওয়েবসাইটের অবস্থা কি এখন, বডি ব্যাকগ্রাউন্ডটা একটু সিলভার হয়ে গেছে, খেয়াল করেছেন? এমনকি ডিরেক্ট হোয়াইট আছে, পিওরলি হোয়াইট কিন্তু নেই, এটা কিন্তু হোয়াইট, পাশে এটা কিন্তু সিলভার। আমি কি আপনারা কি কিছুটা বুঝতে পারছেন যে এটা একটা সিলভার কালার হয়েছে? যদি বোঝা না যায় আমি কালারটা আরেকটু ডিফারেন্ট করে দিচ্ছি। সাইটে এখানে কালারটাকে আমি যা করছি সেটা একটু দেখি, পিওর ব্ল্যাকে চলে যাচ্ছে, একেবারে ব্ল্যাক। 6টা জিরো মানে কি? ব্ল্যাক, তার মানে আমার একেবারে মিশে যাবে বলতে আমার এই টেমপ্লেটের এই ব্ল্যাকের সাথে আমার এই ব্ল্যাকটাও মিশে যাবে, ঠিক আছে না? পুরোটাই ব্ল্যাক স্টিম। আমি কি বোঝাতে পেরেছি যে ওই সাইট কালারটা কোথা থেকে চেঞ্জ হচ্ছে? সাইট কালার নামে একটা সিএসএস বা সাইট নামে একটা সিএসএসই আছে, আমরা যেটা পাচ্ছি ডট সাইট নামে একটা সিএসএস, যেখান থেকে আমরা চেঞ্জ করব। এভাবে আমি আমার টেমপ্লেটের আমি কি ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করে কি প্রত্যেকটা ধরে আমি সিএসএস দেখে তার এডিট করে নিতে পারবো না এখানে এসে? সো ফাইলটার নাম হচ্ছে আমাদের এডিটর, রাইট? এখানে এসে আমি যে কোনো ফাইলের এডিট কিন্তু চাইলে করতে পারি। আচ্ছা, নাইস। এটা আমরা শেখার পর আমি ভিন্ন আরেকটা টেমপ্লেটে দ্বিতীয়বার করছি, প্রথমবার করেছিলাম আপনাদের করতে দিয়েছি, অনেকেই করে ফেলেছে। সেকেন্ড যে ইস্যুটা নিয়ে আমি কথা বলছিলাম, যে ওই টেমপ্লেটটাতেও করেছিলাম, এই টেমপ্লেটটাতেও আমরা করে দেখি যে কোথায় আছে, কিভাবে চেঞ্জ করা যায়। এই টেমপ্লেটটা তো একদম সবার শেষে ফুটারে লেখা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, তাই না? প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের এই কথাটুকু যদি আমি এখান থেকে তুলে দিতে চাই, তাহলে শুরুতেই আমি চলে যাব কোথায়? এডিটরে আমরা কিন্তু যখন জুমলা শিখেছিলাম, যারা জুমলাতে ছিলেন তারা কোথায় কোনটা এডিট করেছিলেন? index.php না? index.php। সো আমরা এখানেও আপনার হয়েছে লাস্ট টাইম যেটা হয়েছিল, হ্যাঁ, এখানে দেখেন মেইন ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, মেইন ইন্ডেক্স টেমপ্লেট। এই যে এখানে একটা ফাইল আছে, কোথায় গেল? মেইন ইন্ডেক্স টেমপ্লেট। এখানে যদি প্রেস করি মানে ইন্ডেক্স ফাইলটা এসেছে, এবং ইন্ডেক্স ফাইলটার নিচে যদি যে দেখি ওখানে পাওয়ার্ড বাই কথাটা কি আছে?
এখানে কিন্তু পাওয়ার্ড বাই কথাটা কোথাও দেখা যাচ্ছে না। সাইড বার আছে, নিচে সবার নিচে কি আছে, ফুটার। সবার শেষে দেখা যাচ্ছে কোন পেজটাকে, অ্যাকচুয়ালি উপরে হেডার, নিচে আমার কি আছে, এই যে গেট ফুটার বলে একটা, এটাকে বলা হচ্ছে ফাংশন, একটা ফাংশন কল করা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ফুটার ডট পিএসপি ফাইলকে লোড করে। আমরা সাইড বারে দেখি যে ফুটার ডট পিএসপি নামে কোনো কিছু আছে কিনা, এই যে সাইড বারে ফুটার ডট পিএসপি নামে একটা ফাইল আছে। সো ফুটার ডট পিএসপি ফাইলটাতে আমরা যখন যাচ্ছি কোনো একটা জায়গায়, এই যে 2014 মধ্যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি আর এই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস কথাটা লেখা আছে। ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি তালা ট্রেনিং লিখছি, তার ইউআরএল এর জায়গায় তালা ট্রেনিং .com লিখছি। তালা ট্রেনিং .com কথাটা লিখছি। এবার আপডেট ফাইল বলছি, ওই ফাইলটা আপডেট করেছি। হ্যাঁ বস। দেখেন আমি ফুটারের ওই জায়গাটা চেঞ্জ করেছি না, ফুটারের এই জায়গাটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর যদি আমরা আমাদের সাইট লোডিংয়ে যাই, এবার দেখতে পাবো এখানে নিচে চেঞ্জ হয়ে গেছে, নিচের এই জায়গাটাতে চেঞ্জ চলে আসে, তারা ট্রেনিং চলে আসে, এবং ক্লিক করলে তারা ট্রেনিংয়ের ওয়েবসাইটেও চলে যাবে, এই যে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ওই সাইটটাতেও চলে যাচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স সেগমেন্টে যে বিষয়গুলো ছিল কন্টেন্ট রিলেটেড, সেই বিষয়টাতে আমরা দেখলাম। হ্যালো, আমি তো স্কাইপে তো অন করাই আছে। স্কাইপে কই কিছু মোবাইল টু সাদ্দাম, আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি এটা সাদ্দামের ইয়েতে দিছি। হ্যাঁ ঠিক আছে, দেখছি দেখছি। হ্যাঁ ওই আমি সাদ্দাম দিয়েছি। আচ্ছা, সো আমাদের এটা এখানে পাওয়ার্ড বাই এই সেগমেন্টটা আমরা চেঞ্জ করতে পারছি। তার মানে আমি টেমপ্লেটের যে কোনো জায়গায় যদি আমাদের চেঞ্জ রিকোয়েস্ট আসে, হ্যাঁ আচ্ছা আমাদের টেমপ্লেটের দুই জায়গা থেকে চেঞ্জ হয়, একটা হচ্ছে HTML এন্ড থেকে, আর একটা হচ্ছে কি CSS এন্ড থেকে। CSS এন্ড থেকে হলে style.css, যেটা আমি এডিটরে ক্লিক করলেই সরাসরি যেটা চলে আসে। একটু দেখেন, আমি যখন এডিটরে ক্লিক করছি সরাসরি যে ফাইলটা আসে সেটা হচ্ছে এই টেমপ্লেটের মেইন CSS ফাইল style.css, আর বাকি ফাইলগুলো চেঞ্জ করতে হলে রাইট সাইড থেকে সেটা ক্লিক করে করে নিয়ে আসতে হয়। আমরা দুইটা ফাইলে একটু দেখেছি। মেইন ফাইলটা হচ্ছে আমার মেইন ইন্ডেক্স টেমপ্লেট, যেটা index.php, আর তারপরে আমরা হেল্প নিয়েছি কার, footer.php ফাইল, যেখান থেকে আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, তো আমরা ওইটা চেঞ্জ করে নিজের অবস্থায় নিয়ে আসতে পারছি।
এবার আমাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে আমি যে পোস্টগুলো আছে পোস্টগুলোর উপরে অথবা নিচে আমি সোশ্যাল শেয়ারিং বা মিডিয়া শেয়ারিং লিঙ্ক বা বাটন নিয়ে আসার চেষ্টা করব, এবং এর জন্য আমাকে ইউজ করতে হবে কি প্লাগইন। অথবা মনে করেন আমি একটা প্লাগইন ডাউনলোড করতে চাচ্ছি যা একটা ক্লক আকারে আমাদের সাইটে ডিসপ্লে করবে, ঠিক আছে। সো আমরা এখন একটা প্লাগইন ইনস্টল করার চেষ্টা করি। প্লাগইন তৈরি করা মানে প্লাগইন ইনস্টল করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে আমরা যাব। এই যে এখানে সার্চ করা যায়, সার্চ ইনস্টল প্লাগইন, এটা ইনস্টলড প্লাগইন আর কি সার্চ করা, যেগুলো ইনস্টল আছে। আমি অ্যাড নিউ বলছি, অ্যাড নিউ এসে আমি এখান থেকে সার্চ করতে পারি যে কোন প্লাগইনটা আমি নিব। সে ডিজিটাল ক্লক, এই যে কুল ক্লক, এ জাভাস্ক্রিপ্ট অ্যানালগ ক্লক, ব্লক টাইম, টি কাউন্টডাউন, অনেকগুলো ক্লক প্লাগইন এখানে দেখা যাচ্ছে। সিম্পল প্লাগইন আর কি। সো আমরা এই প্লাগইন যদি ইনস্টল করতে চাই, লোকাল টাইম ক্লক, সো এটার ইয়েও ভালো, স্কোরও ভালো 7। সো এটাকে যদি আমরা ইনস্টল করি, ইনস্টল নাও, ফ্ল্যাশ নেই এই জন্য এভাবে দেখাচ্ছে। অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইন আমার অ্যাক্টিভ হয়েছে। ये local time clock display flash clock on your sidebar set automatically on your location time zone, choose of clock color and size, ঠিক আছে। আমি এটা চুজ করতে পারবো লোকাল টাইম ক্লক। এখন কোনো একটা প্লাগইন ইনস্টল হলে মাঝে মাঝে ওই প্লাগইনের রিলেটেড উইজার্ডগুলো সেট হয়ে যায়। সো আমরা যদি দেখি এখানে কোনো ক্লক উইজার্ড এসেছে কিনা, ক্লক নামে কোনো উইজার্ড, এই যে লোকাল টাইম ক্লক চলে আসে, খেয়াল করেছেন? লোকাল টাইম ক্লক চলে আসে। এখন এই লোকাল টাইম ক্লকটাকে আমরা যদি এখানে লোকাল টাইম ক্লকটাকে আমরা নিয়ে আসি, এটা সিটি লন্ডন শো করছে, ক্লক টাইপ ডিজিটাল বেসিক, ক্লক সাইজ, ক্লক কালার, এগুলো সবই কিন্তু ট্রান্সপারেন্ট, AM PM ফরম্যাট, টিক দিয়ে দিলাম, সিটি টাইটেল টিক দিয়ে দিলাম। আমি এটা কোথায় দিয়েছি? প্রাইমারি সাইড বার, তারপরে ফুটার উইজার্ড এরিয়া, এরকম বেশ কিছু কন্টেন্ট সাইড বার, এ ধরনের বেশ কিছু এরিয়া আছে। ফুটার উইজার্ড এরিয়া এখানেও কিন্তু আমরা চাইলে দিতে পারতাম, আমরা প্রাইমারি সাইড বারেই দিয়েছি। ক্লকটাকে যদি সেভ করি, এটা ফ্ল্যাশ, আমার মজিলা গুগল ক্রমে ফ্ল্যাশ তো আছে, অটোমেটিক ফ্ল্যাশ থাকে। তো আমি দেখি যে আমার ক্লকটা আসলো কিনা। যে ডিজিটাল ক্লক লন্ডন 2:35, 5 ঘন্টা না, 5 ঘন্টা পেছনে না, 5 ঘন্টা পেছনে লন্ডন টাইমটা দেখাচ্ছে। এখন আমরা যদি সেট করে দেই, এখানে লন্ডন ডিজিটাল বেসিক, আমি যদি ঢাকা দেই, দেখি ঢাকাটা আসে কিনা। ও এই যে কান্ট্রি তো ইউনাইটেড কিংডম দেওয়া আছে, হ্যাঁ
আমাদের বাংলাদেশ দিয়েছে, বাংলাদেশ সিলেক্ট করে সিটি ঢাকা বলেছে, সেভ করছি এবং এখান থেকে নিয়ে গিয়ে যখন আমি এখানে দিচ্ছি ঢাকা বাংলাদেশ 736 শো করছে, তাই না? আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম এবং সাথে সাথে একটা উইজার্ড ক্রিয়েট হয়ে গেল এবং উইজার্ডের এগেনস্টে একটা আউটপুটও জেনারেট করতে পারলাম। সো ওখানে যেরকম কি ছিল, মডিউল ইনস্টল করলে, মডিউল প্লেস করলে চলে আসে, এখানে কাজগুলো করতে হবে আমার কার মাধ্যমে? উইজার্ডের মাধ্যমে। এখানে ট্রান্সলেটর একটু দেখেন তো পাওয়া যায় কিনা। হ্যাঁ, গুগল ট্রান্সলেটর, যার মাধ্যমে আমি সাইট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে ফেলতে পারি, এ ধরনের কোনো প্লাগইন আছে কিনা সার্চ করেন। আমি প্লাগইনে যাচ্ছি, আমি ইনস্টল প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউয়ে যাচ্ছি, আমি দেখি ট্রান্সলেটর পাই কিনা। ট্রান্সলেটর, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, WP Google Language Translator, Response WordPress Translator, GTS Translation Plugin, Google Language Translator, এটাকে যদি আমি ইনস্টল বলি, Welcome to Google Language Plugin, allow you to insert the Google Language Translation. আমাদের দেখবেন আমি অ্যাক্টিভ প্লাগইন করছি, ইনস্টল হয়েছে। The most simple Google Translator plugin. This plugin adds Google Translator to your website by using a single shortcode. Google Translator setting include layout style, hide show specific language, hide show Google toolbar, and hide show Google branding. Add the shortcut of paste, post, and wizard. Add the shortcode to paste, post, and wizard. একটা জিনিস খেয়াল করি যে এটা কোনো পোস্টের সাথে এই উইজার্ডটা অ্যাড হয়ে গেছে কিনা একটু চেক করি আমি। বুঝি নাই। আচ্ছা, দেখছি। সো ট্রান্সলেটরটা সেটিংস, তাই না? সেটিংসে গিয়ে the flag you want to display, কি আছে? This is the original language in your website, English. এখানে কিন্তু বাংলা নেই। হ্যাঁ, গুগলে এখনো বাংলা আসে নাই, যে বাঙালি আসছে তো, কিছুদিন আগে অ্যাড হয়েছে বাঙালি। প্রিভিউ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, বাঙালি, অ্যাডভান্স সেটিংস, হাইড ফ্ল্যাগ ইমেজ, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। আপনি কি বললেন, কোথায় সেটিংস দেওয়া যায়? নিচে? হ্যাঁ, আপনি তো যে কোনো জায়গায় সেট করতে পারেন, উইজার্ডে তো পারাই যাবে। আচ্ছা, গুগল টুলবার, এখানকার সেটিংসেও দেওয়া যাবে। আবার এখানে ডিফল্ট, আমি এটা থেকে নিয়ে উইজার্ডেই যাচ্ছি। তো টুলস, প্লাগইন, সেটিংস, অ্যাপিয়ারেন্স, উইজার্ড, যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ফুটার উইজার্ডে আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি।
এখানে কোথায়? কিন্তু শুধু টাইটেল দেওয়া আছে। ফুটার উইজার্ড এরিয়াতে দিয়েছি। এটা তো এভাবে করা যাচ্ছেই। হ্যাঁ, এটা তো বাঙালি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গেছে, বাংলাতে কনভার্ট করেছেন। ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোর্স, ভালোই তো করতে পেরেছে, তাই না? ভুল করে নাই কিন্তু, মানে এর আগে ছিল খুবই বাজে অবস্থা, এখন কিছুটা মাসিক আর্কাইভড আইটি প্রশিক্ষণ, বেশ চেঞ্জ ভালোই দেখা যাচ্ছে। ট্রান্সলেশন প্লাগইনসটাও শো করছে ভালোই। আচ্ছা, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজেই নিতে পারি, দ্য পাওয়ার্ড বাই গুগল ট্রান্সলেশন, এই কথাটা আই থিঙ্ক তুলে ফেলার স্কোপ আছে যদি এই সেটিংসতে যাওয়া যায়। প্লাগইনে যদি যান, প্লাগইনের সেটিংস এই যে গুগল ট্রান্সলেটর, এই সেটিংসে যাওয়া যায়, এখান থেকে সম্ভবত পাওয়ার্ড বাই ওই কথাটা তুলে ফেলা সম্ভব। ওখান থেকে বাংলাকে দেওয়া হয়েছে। the original language of your site, all language শো করবে, এখান থেকে চেক করা যায়। choose the flag you want to display, আমি বাঙালি চুজ বলেছি। yes show wizard, এটা উইজার্ডে শো করবে। শো ট্রান্সলেট বক্স, yes layout vertical, শো গুগল টুলবার, no. So Google branding, no. Align transition left or right, align left, branding উঠিয়ে দিয়েছে। এরপর আমি সেভ চেঞ্জ করে দিয়েছি। এবার যদি দেখি যে গুগল ব্র্যান্ডিংটা আছে কিনা, ব্র্যান্ডিংটা কিন্তু চলে গেছে, খেয়াল করেছেন? এখানে ব্র্যান্ডিংটা চলে গেছে। আমরা যদি অ্যারাবিক্সে যাই, অ্যারাবিকে চলে আসি, তাই না? সো আমরা এটা কিন্তু করতে পারছি। সো এই যে প্লাগইনের ইউজ। সো এবার একটা জিনিস, আপনারা সোশ্যাল মিডিয়া প্লাগইন, এরকম একটা কিছু প্লাগইন ইনস্টল করেন যার মাধ্যমে পোস্টের মধ্যেও পোস্টগুলোতে আমি ওটাকে শেয়ার করতে পারবো, ঠিক আছে? শেয়ার, লাইক, এগুলো বাটন চলে আসে না, এগুলো এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া প্লাগইন। সো এই প্লাগইনগুলো ইনস্টল করে পোস্টের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়া প্লাগইন সার্চ দেন এবার, এবং যাতে এই আমাদের পোস্টগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়া প্লাগইনগুলো ইউজ করা যায়। প্লাগইন আছে, প্রতিনিয়তই চেঞ্জ আসে। এর সেটিংস ছিল, আমি নিউ প্লাগইনে, ইনস্টল প্লাগইনে গিয়ে অ্যাড নিউয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া প্লাগইন,
সোশ্যাল মিডিয়া শেয়ারিং অ্যান্ড ফলো বাটন ইনস্টল করছি ফার্স্টেরটায়। এটা লেফট সাইড বারে আসে অথবা রাইট সাইড বারে আসে, ওটা দিয়েও করা যায়। আবার এটা সম্ভবত পোস্টের ভেতর দিয়ে আসে, তাই না, উপরে নিচে। এটা শেয়ার হচ্ছে, দেখিয়েছেন? অ্যাক্টিভ করছি, একটু সেটিংস আসছে কিনা আমি একটু দেখি। সোশ্যাল মিডিয়া ফেদার lightweight social media deployment to add nice and effective social media sharing and following button and icons anywhere in your site quickly and easily. সেটিংসে কিছু দিতে হয় নাকি অটোমেটিক চলে আসে? অটো তো আসে নাই। কি করা হয়েছে এখানে বলতে হয়েছে কি সোশ্যাল মিডিয়া কই শেয়ার পোস্ট টাইপ আফটার পোস্ট শেয়ার পোস্ট বাটন কাস্টমাইজ, এটা কাস্টমাইজেশন দেখাচ্ছে, আইকন সাইজ কত হবে সবই আছে। সেটিংস তো ডেফিনেটলি একটা জায়গা থেকে দিতে হচ্ছে, অনেক কিছু আছে। কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? জেনারেল সেটিংসে এসে ইউজ শর্ট লিঙ্কস, ইউজ শর্ট লিঙ্ক অলওয়েজ ফর দ্য shorted URL to be used when sorting content if the sorting plugin is installed. Share full URL, share full URL, right to left layout. To left layout, check the option if you have a right to left side layout and icon show spacing issue. Short icon in wizard, show credit display, default message automatically display share button, so automatically option share button to your post, display share button আমি টিক মার্কস দিয়ে দিলাম। share button position after post, এটা আমার টিক মার্কস ছিল না। হ্যাঁ, display sharing button এটা আমি টিক দিয়ে দিয়েছি। share button position after post আমি এটাকে বিফোর পোস্ট দিতে পারি, আফটার অ্যান্ড বিফোর পোস্ট, উপরেও থাকবে নিচেও থাকবে, সেটা আমি করতে পারি। আমি আফটার পোস্ট বলেছি। শেয়ার সিঙ্গেল পোস্ট, শেয়ারিং সিঙ্গেল পোস্ট only display on single post page and not on archive page like, আমি আপাতত এইটা টিক মার্কস দিচ্ছি না। শেয়ার পোস্ট টাইপ পোস্ট পেজ অ্যাটাচমেন্ট সবগুলোকে করা যায়। শেয়ার প্রিফিক্স মার্কআপ আমি আপাতত এটাকে সেভ করে দেই, ওইটাতেই আসার কথা, ফুটার থেকে শুরু করে সব কিছু। সেভ অপশন সেভ, হ্যাঁ সেভ চেঞ্জ। আমি এডিটও করতে পারি, কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না, এখানে কিন্তু আইকন স্কিন বলা আছে, এবং কোনগুলোকে আপনি রাখবেন কোনগুলোকে রাখবেন না সেটাও ঠিক করা যেতে পারে। এই যে আইকন রেজুলেশন, আইকন বাটন, শেয়ার ফলো বাটন, অ্যাসাইনমেন্ট, এই যে ফেসবুক সার্ভিস, ফেসবুক শেয়ার টাইটেল, ফেসবুক ফলো লিঙ্ক, ফেসবুক ফলো টাইটেল, এগুলো সব দেওয়া যায়। টুইটার, ঠিক আছে, শেয়ার অ্যান্ড ফলো, এগুলো সব করা যায়। আমি এটাকে যদি নান করে রাখি তাহলে টুইটারটা আসবে না, ঠিক আছে। আমি ফেসবুকটাকে যদি নান করে রাখি তাহলে ফেসবুকটা আসবে না। সো এখন যদি এখান থেকে দেখি আফটার পোস্ট, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, রেডিট,
প্রিন্টারেস্ট, লিঙ্কডইন আর ইমেল। ঠিক আছে, এই আইকনগুলো আমরা চাইলে অনেক ছোটও করতে পারি। 48x48 দেওয়া আছে, তাই না? আমি সাইজ কিন্তু ছোট করে নিতে পারি, আমি উপরেও দেখাতে পারি, নিচেও দেখাতে পারি, সবগুলো পোস্টেরই নিচে চলে আসে। আমি এই পোস্টটাকে শেয়ার করে দিতে পারি কোথায়? যে কোনো সোশ্যাল মিডিয়াতে। এবং এই কাজগুলো হচ্ছে কার মাধ্যমে? প্লাগইনের মাধ্যমে। আপনারা করতে পেরেছেন? করে ফেলেন তো, করে শেয়ার করেন, সেটিংস করেন। একটা টেমপ্লেটে সার্চ দেন স্লাইডার সহ ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, তাহলে ওইটাতে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখাতে পারবো। এরপর আমি টুলস নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেওয়া যাবে না? কই জায়গা আছে? এটাতে নাই। স্লাইডার সহ টেমপ্লেট নিতে হয় আর কি, উইদাউট স্লাইডার অ্যাড করা যায় না। গ্যালারি, ইমেজ গ্যালারি অথবা মিডিয়া গ্যালারি একটা প্লাগইন খুঁজতে পারেন। ইমেজ গ্যালারি, হ্যাঁ, ইমেজগুলো আসবে, ইমেজগুলোকে সে খুব সুন্দর করে দেখাবে। টেমপ্লেট অফ রাখেন, ইমেজ প্লাগইন দেখেন, ইমেজ গ্যালারি প্লাগইন। ইউজার থেকে এসে আমরা এই যে উপরের ফর্মটা ফিল আপ করে আমরা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, সেন্ড পাসওয়ার্ড, এটা না করে রোল হিসেবে প্রথমে একজনকে সাবস্ক্রাইবার দিব, আরেকজনকে কন্ট্রিবিউটর দিব, আরেকজনকে আমি অথর দিব এবং আরেকজনকে এডিটর দিব। চারটাই ধরনের ইউজার তৈরি করেছি আমরা। প্লাগইনের কিছু আলোচনা করেছি, আরও আলোচনা বাকি আছে। ইউজার সেগমেন্টে আমরা কিছু ইউজার তৈরি করব এবং ইউজার চারটা তৈরি করার পর লগ আউট করে একটা একটা করে লগ ইন করে দেখব কে কী কোন পাওয়ার পাচ্ছে। ঠিক আছে, বলে কাজ করছে। হ্যাঁ, আমি যদি ইউজার নেম সাবস্ক্রাইবার, 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 লাস্ট নেম, ওয়েবসাইট, এটা অপশনাল। রেকর্ড ফিল্ড হচ্ছে পাসওয়ার্ড, অ্যাডমিন, রিটাইপ পাসওয়ার্ড, অ্যাডমিন। আমি ইউজার আইডি বলেছি কি সাবস্ক্রাইবার, তাই না? আর পাসওয়ার্ড বলেছি, সেই ইউজার হিসেবে হবে কি সাবস্ক্রাইবার ইউজার। আমি অ্যাড নিউ ইউজার বলছি, নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সাবস্ক্রাইবার ইউজার ক্রিয়েট হয়েছে। আমি যদি আমার প্রোফাইল দেখতে চাই, এটা হচ্ছে অ্যাডমিন প্রোফাইল, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইল, যে অ্যাডমিন করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইল দেওয়া আছে। আমি যদি অল ইউজার্স দেখতে চাই, আমাদের দুইজন ইউজার আছে, মাত্র দুইজন ইউজার আছে। একজন হচ্ছে আমার অ্যাডমিন। ঠিক আছে, আমার নতুন ইউজার কি তৈরি হয়েছে না? কেন তৈরি হয়নি? সেভ করলাম, কোনো মেসেজ দিয়েছিল কি? অ্যাড ইউজার, নতুন ইউজার ক্রিয়েট করছি, নতুন ইউজার তৈরি হয়েছে।
হ্যাঁ, এই যে সাবস্ক্রাইবার ইউজার তৈরি হয়ে গেছে। আমি যদি এখন লগ আউট করি এবং আমি সাবস্ক্রাইবার লগ ইন করি, কি পাচ্ছি দেখেন, শুধু প্রোফাইল আর ড্যাশবোর্ড বলতে এতটুকুই, কলাপস মেনুটা পাওয়া যাচ্ছে, কিছুই নেই। হ্যাঁ, কিছুই পাচ্ছি না। কলাপস মেনুটার মধ্যে কি আছে, কিচ্ছু নেই, এটা অ্যাকচুয়ালি হাইড হয়ে যাচ্ছে। তার মানে সাবস্ক্রাইবাররা তেমন কিছুই পায় না বা করতে পারবে না। অ্যাডমিন ইউজার, সে হচ্ছে আমার মেইন ইউজার। পার্থক্যটা বুঝবো আমরা কন্ট্রিবিউটর আর ইয়ার মধ্যে। কন্ট্রিবিউটর আর অথরের মধ্যে, কন্ট্রিবিউটর, অথর আর এডিটর, তাই না? কন্ট্রিবিউটর, রোল আমি বলছি কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর হিসেবে একজন এসেছে। আমি যদি এখান থেকে লগ আউট করি, কন্ট্রিবিউটর, পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাডমিন। কন্ট্রিবিউটর অ্যাডিশনাল কি পাচ্ছে, সে পোস্ট করতে পারছে, অ্যাড পোস্ট করতে পারছে, ঠিক আছে, অল পোস্ট করতে পারছে, প্রোফাইলটা চেঞ্জ করতে পারছে, টুলস এর অপশনটা পাচ্ছে। টুলস কি আমরা এখনো কিন্তু দেখি নাই। আমরা এই ইউজার অথেন্টিকেশনের শেষে টুলস নিয়ে আজকে কিছুটা আলোচনা হবে, টুলসের বিষয়টা জানবো। মানে প্রোফাইল পাচ্ছে, কমেন্টস পাচ্ছে, সে পোস্ট দিতে পারছে, পোস্টের কমেন্টস দেখতে পাচ্ছে, অ্যাপ্রুভাল করতে পারছে, এই কাজগুলো সে করতে পারছে। বাট তার পোস্ট যখন দেয়া হচ্ছে, কন্ট্রিবিউটর শুধু পোস্ট দিলে কিন্তু তার পোস্টটা ডিরেক্ট চলে আসবে না। আমি যদি একটা পোস্ট দেই, সেগুলোকে দেখতে পারছে, ডিলিট করতে পারছে, এডিট করতে পারছে, পারছে না। অ্যাকশনগুলোর মধ্যে এডিট, অ্যাপ্লাই, অল ডেটস, অল ক্যাটাগরি সবগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি যদি কোনো একটা পোস্ট দেই, একটা জিনিস খেয়াল করেন, কন্ট্রিবিউটর পোস্ট, কন্ট্রিবিউটর পোস্ট ডেসক্রিপশন হিয়ার, সাবমিট ফর রিভিউ। এখানে কিন্তু পাবলিশ কথাটা নেই, এটা পাবলিশ হবে না, ঠিক আছে, রিভিউয়ের জন্য গেছে, তার পোস্টটা রিভিউয়ের মধ্যে গেছে। অল পোস্টে যখন আমি যাচ্ছি, এটা কিন্তু কন্ট্রিবিউটর নিয়ে কথা বলছি, তাই না? সো কন্ট্রিবিউটরে যখন অল পোস্টে যাচ্ছি, কন্ট্রিবিউটর পোস্ট এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা আমি কুইক এডিট, থ্র্যাশ, প্রিভিউ সবই করতে পারবো। বাট এগুলোতে যখন অল পোস্টে যাচ্ছি, আমি কিন্তু অন্য পোস্টগুলো কি দেখতে পাচ্ছি? অন্যদের পোস্ট কি আমি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। যখন আমার কোনো পোস্ট ছিল না, তখন আমি কিন্তু অন্যদের পোস্ট দেখতে পাচ্ছিলাম বা অ্যাডমিনের পোস্ট দেখতে পাচ্ছিলাম। সো মানে কনসেপ্ট হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কনসেপ্ট হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে মানে আমার ইউজার আমি ভেরিয়েশন তৈরি করছি। আমার হায়ারার্কি আছে অফিসে, আমার হায়ারার্কি অনুযায়ী আমার ইউজারগুলোর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। যার যতটুকু পাওয়ার সে ততটুকু কাজই করতে পারছে, কারণ আমার সাইটটা হিউজ এবং এর মেইনটেনেন্সের জন্য অনেক লোকের দরকার। এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু অনেক নিউজ পোর্টাল তৈরি হয়, নিউজ পোর্টালগুলোতে তো অনেক হায়ারার্কি আছে,
সবাই যদি সব কিছু করতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে, সাইট এলোমেলো হয়ে যাবে। সো এই কারণেই ওই হায়ারার্কিগুলো মেনটেন করা হয়। সো আমরা যখন ইউজার তৈরি করে শুধু লগ আউট লগ ইন করে দেখেছি কে কোন ফিচার পাচ্ছে, বাট কে কী অ্যাকশন এক্সিকিউট করতে পারছে সেটাই কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু দেখাতে চাচ্ছিলাম। অলরেডি কন্ট্রিবিউটরের আলোচনাটা আমরা শুরু করেছিলাম। কন্ট্রিবিউটর একটা পোস্ট দিয়েছে, বাট সেটা কী অবস্থায় আছে? পেন্ডিং অবস্থায় আছে। এটা কিন্তু হোম পেজে দেখা যাচ্ছে না। আমি যদি পেন্ডিং অবস্থায় দেখি, আমি জাস্ট একটা কন্ট্রিবিউটর পোস্ট দিয়েছিলাম, আমি যদি এখান থেকে লোড করে দেখতে চাই কন্ট্রিবিউটর পোস্টটা আসছে কিনা, আমার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে, আপনারা কিন্তু ভিডিওতে পাচ্ছেন, রাইট? সো এতটুকু অ্যাটলিস্ট শেষ করি। কন্ট্রিবিউটর পোস্টটা যদি অ্যাডমিন বা অথর অথবা এডিটর এটাকে পাবলিশ করে দেয়, রাইট, তাহলে এটাকে কিন্তু আমার ফ্রন্ট এন্ডে দেখা যায়। আমি একটু চেক করব যে অথর বা এডিটর পাবলিশ করার ক্ষমতা রাখে কিনা, রাইট? এখান থেকে কিন্তু কোনো ইউজার তৈরি করা যায় না। সো আমি লগ আউট করে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসেবে ঢুকছি। চার্জারই হারিকেন দিয়ে ক্লাস করতে হবে দেখছি। কালকেই শুনলাম যে বিদ্যুতে কোনো সমস্যা হবে না, গতকালকেই পেপারে আসে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আজকে দুপুরবেলা 1 ঘন্টা ছিল না, এখনো এই যে চলে গেল। যে করা যায়। এখন বিষয়টা হচ্ছে অ্যাডমিনের পরেই আছেন এডিটর। হ্যাঁ, সে যদি ভালো বোঝে আপনার কাছ থেকে অ্যাডমিন পাওয়ারের অ্যাকাউন্টটি নিয়ে নেবে, আর যদি খুব কম বোঝে বা ভালো না বোঝে আপনি তাকে এডিটরের অ্যাক্সেস দিয়ে দেবেন। হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা আপনি রেখে দেবেন, হ্যাঁ, তাকে আপনি এডিটর হিসেবে দিয়ে দেবেন। না না, এখনো অনেক বোকা লোক আছে। আমাদের একটা সরকারি প্রজেক্ট আছে সেইভেক বিডি, সেইভেক মানে ওই যে এগেনস্ট চাইল্ড ভায়োলেন্সের এগেনস্ট যেটা যারা কাজ করে, সেইভেক বিডি, ওদের একটা সাইট আছে আমাদেরও তৈরি করা, আমরা মেনটেন করি। তো একদিন তারা তাদের অ্যাকাউন্ট চেয়ে পাঠালো। আমরা তো কয়েকটা লেয়ারের ইউজার আছে, সে কিছু একটা করবে, তাদের প্রেজেন্টেশন আছে, আমরা সময় দিতে পারি না, আমরা তারাই ক্রিয়েট করে নেবে ইভেন্টগুলো। সো তাদেরকে এডিটর একটা অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে দেখি বাকি যে ইউজারগুলো পেয়েছে সবগুলোকে রিমুভ করে দিয়েছে। মানে অ্যাডমিন পাওয়ার দিলে সে কি করতো তাহলে বুঝতেই পারছেন, পুরো সাইট সে ভেঙে চুরে শেষ করে ফেলতে হবে। যাই হোক, আমাদের পার উইক ব্যাকআপ থাকে আর কি, প্রত্যেকটা ভার্সনেরই পার উইক ব্যাকআপ থাকে, তারপর আমরা রিস্টোর করে নিয়ে আমরা ঠিক করে দিতে পেরেছি। সো অনেক ইউজার আছে এবং তারা কিন্তু ওই জায়গাগুলোতে সিস্টেম ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করে, বাট তারা অ্যাকচুয়ালি কিছু জানে না। এরকমও কেস আছে যে আমাদের কাছে কিছু কাজ আসে, সরকার নিজের থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, ওই পোস্টের জন্য তাদেরকে উপযুক্ত করেছে, জবে আছে এবং ওই পোস্টে তারা ভালো স্যালারি ড্র করছে, একটা প্রজেক্টের সঙ্গে কাজ করছে হয়তো গভর্নমেন্টের। যখনই নিজেদের কাজ দেয় ওই কাজ তারা আউটসোর্স করে এবং পেমেন্টটা কীভাবে দেয়? নিজের পকেট থেকে, যাতে জবটা বেঁচে যায়। বিষয়টা বুঝতে পেরেছেন? তারা ইঞ্জিনিয়ার পোস্টে বসে আছে গভর্নমেন্টের বড় বড় মন্ত্রণালয়, বিভিন্ন সাইটের এই অবস্থা খুবই দুর্বল। কি ড্রুপাল আর ওয়ার্ডপ্রেস দিয়ে জুমলা দিয়ে তৈরি করা, এগুলো কি শক্ত হবে? ঠিক আছে,
বেশি না, 4-5 ঘন্টা বসে পড়লে প্রায় 1-150 ওয়েবসাইট হ্যাক করে ফেলা যায়। কেউ কিছু বলে না বলে টিকে আছে, বললে তো একদম শেষ আর কি। না, পেমেন্টও খুব কম দেয়, খুব কম পেমেন্ট দেয়। এই জন্য তো তাদের সাইটগুলো সেই মানের হয় না। আর অ্যাকচুয়ালি বড় কোম্পানি, এমন কিছু কোম্পানির কাছে যায় যারা হচ্ছে যে সরকারি লিয়াজু থাকে, কন্ট্যাক্ট থাকে, তাদের সঙ্গে টেন্ডার দিয়ে দেয় আর কি, যে কোনোভাবে যে কোনো মতে হয়ে যায় আর কি, এরকম। সো বেসিক্যালি যে হাজার হাজার সাইটের কথা চলছে, সবই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা সিএমএস এর মতো বানিয়ে সিএমএস দিয়ে একটা কিছু করে দেবে, রাইট? খুব ভালো মানের কোনো কিছু একটা হবে না। যে গভর্নমেন্টের এডুকেশন বোর্ড একটা প্রজ্ঞাপন জারি করেছে না, সকল এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে ডাইনামিক ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে? বাট ডাইনামিক, অনেকে ডাইনামিক কথাটাই বোঝে না। যে প্রজ্ঞাপন দিয়েছে সচিব, ওনাকে আমি চিনি, খুব ভালো মতোই চিনি, এনআই খান। উনি খুব ভালো মানুষ, খুব ভালো বোঝেন। উনি যাওয়ার পরেই কিন্তু এই প্রজ্ঞাপনটা এসেছে। বাট আদার্স অফিসিয়ালসরা এগুলো জানে বা বোঝে বলে আমার মনে হয় না। ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার মূল কারণই এটা, এডুকেশনাল সেক্টরগুলোকে একটু আইটিতে ইনভলভ করে এটাকে ইয়ে করে। উনি কিন্তু আগে ওই মিনিস্ট্রিতে ছিল, আমাদের এই আইটি মিনিস্ট্রির নাম যেন কি, আইসিটি মিনিস্ট্রির সচিব ছিলেন উনি। মাঝে মাঝেই আমাদের বেসিসে এসে মিটিং টিটিং করতো, এনআই খান, ঠিক আছে? সো উনি বেশ ভালোই আর কি, ওনার ইয়েটাও ভালো আর কি, বডি ল্যাঙ্গুয়েজও ভালো, এবং উনি বিষয়গুলো বোঝেন আর কি। বাট তার আশপাশে যারা আছে তারা হয়তো তেমনটা কিছু জানেন বলে মনে হয় না। যাই হোক, যেটা আমি একটু করি, আপনারা ওই পেজগুলোতে একটু যান, যে লাইক আমি আবার অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, আপনারা আপনাদের সামনে থেকে একটু দেখেন, যতক্ষণ সাপোর্ট পাই। আমি নতুন ইউজার তৈরি করতে যাচ্ছি, আবার একজন অ্যাড নিউ ইউজারে তৈরি করতে যাচ্ছি, এবং এখন আমি অথর হিসেবে ইউজার তৈরি করব। অথর ইউজার হিসেবে তৈরি করছি অথর, নতুন একজন ইউজার তৈরি করি। আমি অথর তৈরি করেছি, আমি লগ আউট করে অথর হিসেবে লগ ইন করছি। এখন আমি অথর হিসেবে লগ ইন করেছি, ইনি মিডিয়াটা পাচ্ছেন, ঠিক আছে? অথর কিন্তু মিডিয়াটা পাচ্ছেন, বাট মিডিয়া কে পাচ্ছিল? মিডিয়া কি আমার কন্ট্রিবিউটর পাচ্ছিল? চেক করেন তো, কন্ট্রিবিউটর সম্ভবত মিডিয়া পাচ্ছিল না, এক্সিস্টিং মিডিয়া ইউজ করছিল। বাট পোস্ট থেকে অল পোস্টে গিয়ে যদি আমি দেখি আমার কন্ট্রিবিউটর, আমার অথর কি করতে পারছে, অথর কিন্তু শুধু ভিউই করতে পারছে, ঠিক আছে? ভিউ করতে পারছে অথর, যেটা পেন্ডিং, ঠিক আছে, যেটা পেন্ডিং সেটাকে সে ভিউও করতে পারছে না, রাইট? অথর কিন্তু সেটাকে ভিউও করতে পারছে না। এবং বাল্ক অ্যাকশনে গিয়েও আমরা যদি এডিট মোডে নিয়ে যাই, টাইটেল বলে আমি কিন্তু সিলেক্টও করতে পারছি না কোনো কিছুকে, রাইট? সো আমার অথর যদি কোনো একটা পোস্ট দেয়, অ্যাড নিউ পোস্ট দেয়,
অথরের পোস্টটা অথর পোস্ট, এবং আমি যদি এখানে লিখি অথর পোস্ট ডেসক্রিপশন হিয়ার, এটাকে কিন্তু পাবলিশ বলা যাচ্ছে। এর আগের বার কিন্তু পাবলিশ বাটন ছিল না। কন্ট্রিবিউটরের সময় কি ছিল? প্রিভিউয়ের অপশনটা ছিল, আর এখান থেকে আমি পাবলিশ করে দিতে পারছি। সো এই যে পাবলিশড, আমি কোনো একটা অথরকে যখন আমি নিলাম তার পোস্টটা পাবলিশ করলাম, আমি যদি আমার ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি সাইটের, একটু চেক করি যে অথরের পোস্টটা আমার পাবলিশ হলো কিনা। অথর পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, বুঝতে পারছি। অথর কিন্তু তার পোস্টটাকে পাবলিশ করতে পারছে উইদাউট কার অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প, রাইট? অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প ছাড়াই সে কিন্তু পাবলিশ করতে পারছে। তার মানে এর এক্সট্রা পাওয়ার আছে, এবং সে মিডিয়ার ম্যানেজারেরও হেল্প পাচ্ছে, মানে মিডিয়া ম্যানেজারেরও মিডিয়া লোড করারও অপশনগুলো সে পাচ্ছে। সো লাস্ট আরেকটা অপশন আছে, ইউজার অপশন আছে, কন্ট্রিবিউটর এডিটর। সো এডিটর কি পাচ্ছে সেটা আমরা একটু দেখি। এডিটর অবশ্য জেনারেল সেটিংস ছাড়া সব কিছুই পাওয়ার কথা। আমি একজন নতুন ইউজার যদি তৈরি করি অ্যাড নিউ থেকে, এডিটর at gmail.com, এডিটর অ্যাডমিন, যদি এডিটর হিসেবে দেই, এডিটর হিসেবে এসেছে। এডিটর যদি আমার অ্যাডমিন যদি লগ আউট করে, এডিটর অ্যাডমিন লগ ইন করছি, একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, প্রোফাইল, টুলস এগুলো সব পাচ্ছে। ঠিক আছে, অ্যাডিশনাল আরেকটা কি জিনিস চলে আসে, পেজেস চলে আসে। এবং সে যদি পোস্টের মধ্যে যায়, সে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারছে। এর আগে কিন্তু ক্যাটাগরি তৈরি করার অপশন কারো কাছে ছিল না, সে কিন্তু ক্যাটাগরি তৈরি করতে পারছে, অল পোস্ট দেখতে পাচ্ছে, অ্যাড নিউ করতে পারছে, এবং সে অন্য পোস্টগুলোও দেখতে পাচ্ছে, অথর পোস্ট দেখতে পাচ্ছে, এডিট করতে পারছে, কন্ট্রিবিউটর পোস্ট দেখতে পাচ্ছে, এডিট করতে পারছে, এবং সেটা প্রিভিউ করতে পারছে। এবং ডেভেলপার্স, এটা এডিট, কুইক এডিট, ভিউ সবগুলোকেই সে কিন্তু এডিট অপশনে গিয়ে করতে পারছে। মানে পোস্টের ওপরে টোটাল কন্ট্রোল, পোস্ট, পেজ বা আদার্স অপশনগুলোর ওপরে টোটাল কন্ট্রোল তার আছে। বাট কি নেই তার কাছে, সে কিন্তু প্লাগ ইন পাচ্ছে না, সে অ্যাপিয়ারেন্স পাচ্ছে না, সেটিংস পাচ্ছে না, তাই না? অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন অ্যান্ড সেটিংস। অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো সাব মেনু রয়েছে, সেগুলো কিন্তু সে পাচ্ছে না। তার মানে আপনি যদি তাকে এই এডিটরের প্যানেলটা দিয়ে দেন, সে কিন্তু অনেক মানে সাইটের পোস্টগুলোকে সে এলোমেলো করতে পারে, বা হয়তো সে কিছু করতে পারবে, বাট সাইটের টোটাল সেটিংস কিন্তু সে চেঞ্জ করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না। বুঝতে পেরেছেন? তো আমি ক্লায়েন্টকে ম্যাক্সিমাম এই প্যানেলটার অ্যাক্সেস দিতে পারি। ওকে, সো আজকে এখানেই রাখছি, কারণ বিদ্যুৎ আসবে বলে মনে হচ্ছে না।